বিএনপি এবং সেনাপ্রধানের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে ধরে? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনূস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলেপেলে এরা বুঝতে পারছেন, তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে ২০১০ হলেও কিন্তু হয়েছে। এই ছেলেপেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনূস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনক ভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে বা মা যখন খাবার খাওয়াই, যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস ৮ই আগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে পরেই বলেছে, এই যে আমরা দিব, এই যে আমরা দিব। ১ বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনূস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। ৩রা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তার অংশগ্রহণ করবে, এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। তো এখন থেকে আরম্ভ করে ৩রা আগস্টের মাঝখানে তো সামান্য কয়েকদিন মাত্র। এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের এই ধাপ্পাবাজ সরকার, সবাইকে বলার পরেও, জেনারেল হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন। বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ২০১৬ সালে একই অপরাধে পাকিস্তান তাকে লাথি মেরে বের করে দিয়েছে। ১৯১৬ সালে বাংলাদেশে এসে জায়গা স্থান করেছে। এই ডক্টর ইউনূসকে এতবার বলার পরেও ডক্টর ইউনূস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে, অবাক হবেন না। ভারতের যেই কি বলে এটাকে, ফরেন সেক্রেটারি, সে কিন্তু চিরাচরিত বাংলাদেশে কিছু হলেই তো যেন তাদের কোনো প্রদেশের কিছু হয়ে গেছে, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বাংলাদেশিদের থেকে যেন ভারতের দরদ বেশি। আর ভারতে তো মলম বিক্রেতা আছেই, ভারতের সকল মিডিয়াই তো মলম বিক্রেতা মিডিয়া। তো ওই পররাষ্ট্র সচিব কিন্তু বলেছে যে গোপালগঞ্জে কি হচ্ছে আমরা নজর রাখছি। তাদের মণিপুর জ্বলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মণিপুর কিন্তু জ্বলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু, খ্রিস্টান প্রচুর নিহত হয়েছে, সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। তাদের ভারতের ভিতরে কিভাবে মুসলমান মসজিদ ভাঙা হচ্ছে, কিভাবে মুসলমান হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে ভারত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের একটা, সকল রাজনৈতিক দল মিলে, এটিকে আজকে প্রথম, এটা তো আজকে প্রথম না, এর আগেও কিন্তু হাসিনা পালানোর পর থেকে দফায় দফায় বাংলাদেশকে নিয়ে বিজেপি সরকার, কংগ্রেস সরকার, এরা সব মিলে কিন্তু একসাথে মিটিং করেছে। এই ভারতীয় বদমাইশগুলা, এরা যেই দলেরই হোক না কেন, এরা সবই বদমাইশ। রসুনের গোড়া কিন্তু সবগুলোর এক। তো যেই এমপির কথা বলতে যাচ্ছিলাম, শশী থারুর, একসময় তার কথা কিন্তু আমার ভালো লাগতো। এই শশী থারুরকেও আমি এখন ঘৃণা করি। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো। এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। পচার শামুকে কিন্তু পা কাটে। এলকাটায় কিন্তু আওয়ামী লীগের একটা অফিস করেছে, যেই অফিসে সবসময় ওই আওয়ামী বদমাইশ স্বরাষ্ট্র মন্ত্রী কামালের অফিস, ওখানে কামাল বসে সবসময়, ওখানে বসে শেখ হেলাল বসে,
ওখানে পুলিশের মনিরুল বসে এবং আগরতলা থেকে প্রায় বিমানে গিয়ে যোগদায়ী হচ্ছে বাংলাদেশের আয়নাঘরের খুনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আকবর, যে বদমাইশকে আমি বহুবার ছবি দেখিয়ে বলেছি আকাম কুকাম। বদমাইশের কথা আমি এত বছর বহুবার ছবি দেখিয়ে বলেছি। সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সেও ডিজিএফআই ছিল, পরবর্তীতে ইউএমজিতে ছিল। সেই বদমাইশও তার বাসা থেকে শত শত কোটি টাকা পাওয়া গেল। সেও কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনকে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বসে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে জেনারেল আকবর মিটিং করত, বারবার চিৎকার করে বলার পরে কিন্তু এই বর্তমান হাসিনার রেখে যাওয়া কি বলে সশস্ত্র বাহিনীর যারা, তারাই কিন্তু এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে আগরতলায়। আগরতলা থেকে জেনারেল আকবর আর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাইফুল আলম অ্যান্ড ডিসগ্রান্টাল আকবর, এরা গিয়ে ক্যালকাটায় ওই আওয়ামী লীগ অফিসে ওইসব মিটিংয়ে অংশগ্রহণ করে। দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে দেরা? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশের টাকা লুটপাট করছে কারা? বাংলাদেশিরাই তো বেচছে। আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন, অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে। এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনও আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায়া দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কী দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।